বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব মরহুম এমতাদুল হক চৌধুরীর স্মরণ সভা ২ মে ২০২৬ শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়। বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল আহাদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার সৈয়দ মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুম এমতাজুল হক চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত স্মারক স্মরণপত্রের মোড়ক উন্মোচন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে মরহুম এমতাজুল হক চৌধুরীর সুযোগ্য পুত্র ও কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ চৌধুরীর হাতে এমতাজুল হক চৌধুরীর পোর্ট্রেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এমতাজুল হক চৌধুরী তরুণ বয়সে শিক্ষা প্রতিষ্ঠা ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন। তিনি বাঁশখালী ডিগ্রি কলেজ ও কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে বাঁশখালীর শিক্ষা খাতকে আলোকিত করেছেন। তিনি স্বাধীনতাপূর্ব সময়ে কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে সমাজসেবায় ভূমিকা রাখেন। তার জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সংবর্ধনা আয়োজন কমিটির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। অঞ্জল কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ AYMD জাফর, ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া, ডাক্তার ফররুক আহমদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সভাপতি প্রফেসর ডাক্তার সিদ্দিক আহমেদ চৌধুরী, বিশিষ্ট এনেস্থেসিস্ট ও সংগঠনের সদস্য সচিব ডাক্তার রশিদ আহমেদ, স্মরণসভা আয়োজন কমিটির সদস্য সচিব মনিরুল আলম আজাদ, বিশিষ্ট সমাজসেবী নুরুল আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজচিন্তক আবু জাহের চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ শাখাওয়াত জামাল দুলাল, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি ও জেলা পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী, বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোসেন, ফোরামের অর্থ সম্পাদক অজিত কুমার দাস, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তার জাবেদ, কালীপুরের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান, বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিন, কালীপুর নাসেরা খাতুন আরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন, স্মরণপত্রের সম্পাদক বশির উদ্দিন আহমেদ কনক ও সহসম্পাদক নাফিজ মিনহাজ, সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী, আয়কর আইনজীবী লায়ন শেখর দত্ত, বাবু বিধান ভট্টাচার্য, নারী উদ্যোক্তা সুবর্ণা দে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মেরিন চিফ ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী, জি98 কমপ্লেক্সের চেয়ারম্যান ক্যাপ্টেন নূর মোহাম্মদ, ব্যাংকার সাব্বির ওসমানী, এপিপি অ্যাডভোকেট নাসির উদ্দিন, ডাক্তার আসিফুল হক, মোহাম্মদ আইয়ুব, আবু ওবাইদা আরাফাত, মোহাম্মদ সোয়াইব, এনামুল হক সহ বাঁশখালীর বিভিন্ন রাজনীতিবিদ, পেশাজীবী ও সমাজসেবী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নিজস্ব অর্থায়নে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রাখায় শফিকুল আলম নিজাম ও জাতির আত্মজাগরণে অবদান রাখায় অঞ্জন কুমার দাসকে সম্মাননা স্মারকে ভূষিত করা হয়। যার ফেজুবা হিসেবে সবাই চিনে, উনিও 1997 সালে একজন ভালো চেয়ারম্যান হিসেবে পপুলারিটি নিয়ে ওখানে ওনার কার্যক্রম পরিচালনা করেন। আজকে উনি ভাগ্যবান, ওনার জীবদ্দশায় ওনার বাবার স্মরণসভায় উনি উপস্থিত হতে পেরেছেন। আর ওনার ফ্যামিলির যেসব অতিথিরা এসেছেন, স্বজনরা এসেছেন, আর ওনার কলিগরা এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষক মণ্ডলী এসেছেন, আমাদের পিপি মহোদয়, বিভিন্ন ডাক্তার, ওই এলাকার চেয়ারম্যান, আমি সবার নাম বলছি না, সময় সংক্ষিপ্ত, আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম কিছু গুণী মানুষকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা যা দেখছেন আজকে, ডক্টর ইউসুফ সাহেব, ডক্টর মেজবা ভাই, ডক্টর রশিদ সাহেব, ডক্টর জনাব অজিত কুমার, আমাদের জাফর ভাই, উপকূলীয় কলেজের কনক, সবাই মিলে এই প্রতিষ্ঠানটা যাত্রা হয়।
এখানে অনেকে আছেন, যেহেতু আমাকে সময় ধরে দেওয়া হয়েছে। আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা কিছু ভলান্টিয়ারি কাজ করছি। আমরা কোভিডে খুব নীরবে আমরা কিছু পরিবারকে আমরা সহযোগিতা করেছি, আমরা কিছু স্টাইপেন্ড দিয়েছি সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে, এবং কিছু হেলথ ক্যাম্প আমরা করেছি বাঁশখালী গার্লস কলেজে, যেটা বলছুরি নজরুল স্কুল, এবং আলাউল কলেজে আমরা কিছু স্টাইপেন্ড দিয়েছি। অগ্নি দুর্গত কিছু বাড়ি ঘরে আমরা সহযোগিতা করেছি। সবচেয়ে লক্ষণীয় যে যখন কোভিড চলাকালীন তখন অনেকের সুযোগ ছিল না, এমন কিছু সম্ভ্রান্ত পরিবার ছিল যাদের কোথাও যাওয়ার সুযোগ ছিল না। আমরা বাঁধন সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে বাঁশখালীতে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকি। তো আমাদের একটা বিশেষ প্রোগ্রাম আছে যেটাকে আমরা পাঠক সমাবেশ বলি। তো মূলত এই পাঠক সমাবেশকেই এখানে ফোকাস করা হয়েছে। পাঠক সমাবেশে আমাদের বিষয়টা হচ্ছে এরকম, আমরা প্রতি 21 দিন পর পর বাচ্চাদের বইয়ের একটা আসর বসাই। আমরা একটা জায়গায় বইগুলো ডিসপ্লে করি, বাচ্চারা আসে, এসে বই নেয়, বই নিয়ে তাদের নামে বইগুলো এন্ট্রি হয় এবং তারা 21 দিন পর আগের নেওয়া বইগুলো ফেরত দিয়ে আবার নতুন করে বই নিয়ে যায়। এরকম এই কার্যক্রমটা বাঁধন সাংস্কৃতিক পরিষদ আমরা 99 সাল থেকেই করি, কিন্তু এই বই পড়া কার্যক্রমটা হচ্ছে এখন 5 বছর ধরে প্রতি 21 দিন পর পর নিয়মিতই এই প্রোগ্রাম হচ্ছে গত 5 বছর যাবত। আমাদের মানে এনলিস্টেড পাঠক আছে 200 জনের মতো, তার মধ্যে ধরেন এক বছরে তো 18টা বা 19টা প্রোগ্রাম হয় প্রতি বছর, অ্যাভারেজ উপস্থিতিটা থাকে 80 জন। একটা জিনিস উনি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আমরা যারা জীবিত আছি, মানুষ যখন সোসাইটিকে যখন স্মরণ করে, আমরা যদি কৃত্রিম মানের মৃত্যু নাই, এই কথাটার উৎকৃষ্ট একজন উদাহরণ মরহুম এম তাজুল হক চৌধুরী। আমরা যারা জীবিত আছি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা কিভাবে আমরা আমৃত্যু মানুষের মুখে কণ্ঠে থাকতে পারি। যারা শিক্ষা এবং সমাজ নিয়ে যারা কাজ করে তাদেরকে মানুষ সারা জীবন মনে রাখে। সমাজের জন্য কিছু করতে হলে, মানুষের জন্য অমর হতে হলে অবশ্যই এরকম কিছু অ্যাক্টিভিটি আমাদেরকে রেখে যেতে হবে, সেটাই আমাদের স্মরণ করিয়ে দেয়। আমি মুঠোফোন আপনার কামনা করছি। সালামু আলাইকুম। যারা এই চমৎকার একটি প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এই ধরনের কার্যক্রমগুলো যত চলবে, বাঁশখালীর জ্ঞানী ধনী মহা পুরুষরা তারা তাদের আলোয় পুরো বাঁশখালী আলোকিত হবে, এতে পুরো বাঁশখালী এগিয়ে যাবে। আজকে যাদের মাধ্যমে এই মহান ব্যক্তির দুটি প্রতিষ্ঠান, এটি দুটি প্রতিষ্ঠান নয়, দুটি জ্ঞানের বিশাল বাতিঘর উনি পুরো বাঁশখালীবাসীকে দিয়ে গিয়েছেন, যেখান থেকে তৈরি হয়েছে অজস্র শিক্ষিত তরুণ মেধাবী প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমস্ত লিডার্স। ওনাদের হাত ধরে প্রকৃতপক্ষে এই যে বাঁশখালীর যে একটা পরিবর্তন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, এটার পেছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মহান পুরুষ অবশ্যই জড়িত। উনি সেই ব্রিটিশ পিরিয়ডে মানুষ যখন তার এক্সিস্টেন্সের জন্য ফাইট করতেছিল, তিনি তখন সেই এক্সিস্টেন্সের কথা বাদ দিয়ে গোটা বাঁশখালীকে কীভাবে আলোকিত করে গোটা বাঁশখালীর এক্সিস্টেন্সকে কীভাবে সুপিরিয়র করা যায় সেই চিন্তাটা উনি করেছিলেন সেই ব্রিটিশ পিরিয়ড 1942 সালে। In every house at Baskali. Let's stand together. Let's stand together to get Imtazul Haq Chaudhary in every house, in every street at Baskali, so that we can flourish. We can recognize our identity. আসলে এম তাজুল হক চৌধুরীকে স্মরণ করা নয়, এটা আমাদেরকে আমার ভবিষ্যতের জন্য আমাদের কীর্তিকে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম স্মরণে রাখে সেই একটি আয়োজন। আমরা আশা করি পরবর্তী প্রজন্ম এসব গুণী মানুষদেরকে স্মরণে রাখবে। বাঁশখালীতে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা করে গেছেন, ওনাদের প্রত্যেক প্রতিষ্ঠান যার স্ব প্রতিষ্ঠান ওনাদের যে মৃত্যুর জন্মদিনগুলো স্মরণে রেখে
তাদের শিক্ষার্থীদেরকে তাদের সম্পর্কে জানাবেন। তারা প্রত্যেকজন শিক্ষার্থী তাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা ওনাদেরকে জানবেন, ওনাদের পরিচয় জানবেন, ওনাদের পরিচয় বিভিন্ন জনকে ওনারা শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমার জন্ম 1982-তে এবং আমরা যাকে স্মরণ করতে আসছি উনি ইন্তেকাল করেছেন 1971-এ, অর্থাৎ ওনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার 11 বছর পরে আমি দুনিয়াতে আসছি। আমরা আজকে ওনাকে কেন স্মরণ করছি? উনি তো কিছু করেছেন বাঁশখালীর জন্য, যে কারণে আমরা সবাই আজকে ওনাকে স্মরণ করার জন্য এখানে আসছি সবাই। আমি খুব সংক্ষিপ্ত সময়ে এখানে যে মানুষগুলো আমরা আছি, আমরা চেষ্টা করলে সবাই এমন কিছু করে যেতে পারি আরও 55 বছর পরে এসে আমাদের পরের প্রজন্ম আমাদেরকেও স্মরণ করবে ইনশাল্লাহ। ঠিক তেমন কাজগুলো আমাদের এমতুমিয়া, আমার মনে হয় এমতাজুল হক এই নামের চেয়ে আমাদের এমতুমিয়া নামটাই সবচেয়ে বেশি প্রচলিত বাঁশখালীতে। এমতুমিয়া বললে চিনে না এমন বোধহয় খুব একটা কেউ নাই, সবাই চিনে। এমতাজুল হক বললে হয়তো অনেকেই চিনে না। আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে ওনাদের অবদান থেকে, ওনাদের হিস্ট্রি থেকে শিক্ষা গ্রহণ করে ওনাদের দেখানো পথে বাঁশখালীর আজকের উপস্থিত সবাই বরেণ্য স্টার, এখানে বাঁশখালীর তারকা, বাঁশখালীর আলো। আমরা সবাই মিলে বাঁশখালীকে এগিয়ে নেব ইনশাল্লাহ। যে সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় অনেকে অনেকভাবে অবদান রেখেছেন পাকিস্তান সৃষ্টির জন্যে, পরবর্তী পর্যায়ে বাংলাদেশ সৃষ্টির জন্যে। আমি মনে করি আজকে যার স্মরণ সভায় দাঁড়িয়ে কথা বলছি উনি একজন সেই সময়ের বিপ্লবী। আমি আমার দৃষ্টিকোণ থেকে আজকের এই সভায় বলতে চাই, না হলে সেই সময়ে উনি 1942 সালে যে পিছিয়ে পড়া বাঁশখালীর অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করে একটা হাই স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। পরবর্তী পর্যায়ে বাঁশখালী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করে নিজেকে আরো এগিয়ে নিয়ে গেছেন। তিনি হচ্ছেন এমতাজুল হক চৌধুরী। ওনার সুযোগ্য সন্তান আমার প্রিয় বড় ভাই নিজামুদ্দিন চৌধুরী, যারা আমরা ফেজু ভাই নামে ডাকি, উনি আজকে এখানে উপস্থিত আছেন। আজকের এই সভার সভাপতি মেজবা সাহেব পরিশ্রম করছেন। আমাদের আরেক বড় ভাই সদস্য সচিব ডাক্তার রশিদ ভাই সহ আমার প্রিয় চাচা শ্রদ্ধাভাজন চাচা জাফর সাহেব সহযোগিতা করে যাচ্ছেন। আমরা নিজেদের ইতিহাস ঐতিহ্য খুঁজতে গিয়ে কিছু ব্যক্তিত্ব যারা কীর্তিমান, তাদের যে বিষয়গুলো আমরা অস্বীকার করতে পারি না, সেরকম একজন ব্যক্তির আজকে স্মরণ সভা। তো আমরা এখানে এসে যেটা বুঝতে পারলাম, আগেকার যুগে যারা বিত্তবান ছিল তারা চিত্তবানও ছিল, এবং এই তাদের চিত্তের আলোয় আমরা নতুন প্রজন্ম আলোকিত। আজকের যিনি আমরা যাকে স্মরণ করছি, উনি আমাদের কাছে এত বেশি প্রাসঙ্গিক বর্তমান যুগে, বিশেষ করে আমাদের বাঁশখালীর প্রেক্ষাপটে। আমাদের বাঁশখালী নয়, সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে সবগুলো সামাজিক উদ্যোগে তৈরি হয়েছে। আমরা মাদ্রাসা বলি, স্কুল বলি, কলেজ বলি, শুরুতে এগুলো সবগুলো সামাজিক উদ্যোগে তৈরি হয়। আমাদের বাঁশখালীতে আমাদের যেই সকল মাধ্যমিক উচ্চ বিদ্যালয় আছে, কালীপুর, এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের মতো এই স্কুলগুলো এভাবে সামাজিক উদ্যোগে তৈরি হয়েছে, কিন্তু প্রত্যেকটা স্কুল এখন ওভারলোডেড, যার কারণে শিক্ষার মান, আমরা যারা এখানে বাঁশখালীর শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করেন, উদ্যোগের সাথে ছিলেন, প্রতিষ্ঠাতার সাথে ছিলেন, এরকম অনেক ব্যক্তিত্ব এখানে আছেন, তারা হয়তো আমার বক্তব্যগুলো কানেক্ট করতে পারবেন। আমার ওভারলোডেড হওয়ার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো
শিক্ষার মানটা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। কিন্তু এখনও বিত্তবান লোক অনেক আছেন, কিন্তু তারা এই সামাজিক উদ্যোগের অভাবে আমাদের বাঁশখালীতে যেরকম শিক্ষা প্রতিষ্ঠান দরকার সেরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে না বলেই আমাদের এই প্রত্যেকটা স্কুল ওভারলোডেড। শহরের যে স্কুলগুলো আমরা দেখি, ওনারা যদি একটা সিট আসন সংখ্যা নির্ধারণ করে দেয়, এর বাইরে যদি কোনো ছাত্রছাত্রী আসে তাহলে বলতে পারে যে আমাদের স্কুলের কোটা ফিল আপ হয়ে গেছে, আমরা আর স্টুডেন্ট নিব না। কিন্তু গ্রামে গঞ্জে যে আমাদের স্কুলগুলো আছে, এগুলো সামাজিক দায়বদ্ধতা নিয়ে চলতে হয়। এখানে যদি পার্শ্ববর্তী কোনো একটা স্টুডেন্ট যদি F গ্রেড নিয়েও যদি ভর্তি হয়, C গ্রেড নিয়েও যদি একটা সার্টিফিকেট নিয়ে আসে, আমরা সাধারণত স্কুলগুলো তাকে অ্যাভয়েড করতে পারে না সামাজিক দায়বদ্ধতার খাতিরে। যার কারণে এই আরও যদি স্কুল হতো, বিশেষ করে আমাদের একজন বক্তা বলে গেছেন বিগত দিনগুলোতে, আমরা যদি বলি বিগত 20 বছরে আমাদের বাঁশখালীতে কয়টা স্কুল হয়েছে, যেরকম কয়টা কলেজ হয়েছে, এগুলো সামাজিক উদ্যোগের অভাবে হচ্ছে না। আমরা যদি বলি এই সামাজিক উদ্যোগগুলো কোথায় যাচ্ছে, আমাদের যে নির্বাচনগুলো হয়, ইউনিয়ন পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে এমন এমন প্রার্থী আছে যারা একবার চেয়ারম্যান হওয়ার জন্য যে টাকা খরচ করে সেই টাকা দিয়ে একটা স্কুল করা যায়। কিন্তু আমরা অ্যাটেনশন সিকারের জন্য বা একটা মেন্টালিটির জন্য আমরা এই সাময়িক একটা খ্যাতির জন্য আমরা চেয়ারম্যান হতে চাই, জনপ্রতিনিধি হতে চাই, কিন্তু আমরা এমতাজুল হক চৌধুরী হতে চাই না। এমতাজুল হক চৌধুরী হচ্ছে সেই রকম একজন সচেতন ব্যক্তি যিনি এমন কিছু কাজ করে গেছেন, এমন কিছু কীর্তি রেখে গেছেন, আমরা আজকে ওনার মৃত্যুর 55 বছর পরেও আমরা ওনাকে অস্বীকার করতে পারছি না। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য খুঁজতে গিয়ে আমরা ওনার দরগায় আমাদের সালাম দিতে হচ্ছে। উনি হচ্ছে আমাদের সত্যিকার অর্থে সচেতন ব্যক্তি। আমরা যদি এইরকম আজকের যারা আয়োজক, তারা এইরকম কীর্তিমান ব্যক্তিগুলোকে আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। এমতাজুল হক চৌধুরী, আমরা যাকে এন্টু মিয়া হিসেবে চিনি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ফেজু ভাইয়ের আব্বাজান। ফেজু ভাইয়ের সাথে আমাদের খুব সম্পর্ক। আমিও দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম, যদিও আমি ছোট্ট একজন মানুষ। আমাদের পারিবারিকভাবেও বেশি ঐতিহ্য বা ঐতিহাসিক ফ্যামিলির ছেলে আমি নয়, আমি একজন সাধারণ ফ্যামিলির ছেলে। পলিসিটির মানুষ আমাকে ভালোবেসে 2 বার চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি শুধু আজকে এখানে অনুরোধ করব, আমাদের যারা বাঁশখালীর সিনিয়র শিক্ষিত নেতৃবৃন্দ আছেন, দলমত নির্বিশেষে, আগামী কোরবানের সময়, বন্ধের সময় এই বাঁশখালীর যত আমাদের সরকারের ঊর্ধ্বতন বিভিন্ন জায়গায় সচিব আছে, পুলিশের আছে, বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিতে আছে, যতগুলি শিক্ষিত লোক আছে, আমরা যদি বাঁশখালী যদি একটা বৈঠক করি, সবাইকে যদি এক জায়গায়, সবাই তো আসবে না, যতটুকু পারা যায় এনে যদি আমরা যদি একটা গোল টেবিল বৈঠক করি, বাঁশখালীকে সুন্দর করার জন্য আমাদের কি করণীয় আছে, এলোমেলোভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না। অনেকের ইচ্ছা আছে, টাকা নাই, আবার অনেকের টাকা আছে, ইচ্ছা থাকলেও অর্গানাইজের অভাব আছে। আমার মনে হয় সেরকম একটা যদি আহ্বান যদি আপনারা আপনাদের ইয়ার মাধ্যমে যদি এই সচেতন নাগরিক কমিটির মাধ্যমে যদি করতে পারেন, আমার মনে হয় অত্যন্ত ভালো হবে। এটা আমার একটা পরামর্শ। চৌধুরীর সাথে বাঁশখালীর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় আরেকটি নাম বইটা উঠানোর সাথে সাথে এসেছেন অধ্যাপক আসাউদ্দিন সাহেব। আমি ওনাকেও স্মরণ করছি সাথে সাথে, কারণ আসাউদ্দিন সাহেবকে স্মরণ না করলে এমতাজুল হক চৌধুরীর কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে। তাই আমি ওনাকেও স্মরণ করছি। ওনার সাথে আমার, যেহেতু আমার আত্মীয়, ওনার চাচাকে আমার ফুফু দিয়েছি, সে সুবাদে খুব ঘন ঘন ওনাদের বাড়িতে যেতাম। কিন্তু যদিও আমরা এই রাজনীতির সাথে জড়িত অথবা সমাজের সব কিছু বোঝার আগে উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। উনি তো 1971 সালে চলে গিয়ে, তখন আমি ক্লাস 10-এর ছাত্র।
ক্লাস 10-এ ছিলাম, তখন ওনাকে এত বেশি চিনার সুযোগ আমাদের হয়। তারপরেও রাস্তাঘাটে ওনার চলাফেরা দেখলে মনে হতো একটা সুন্দর একটা লোক সামনে আসতেছে, সুঠাম দেহ, খুব লম্বা ছিল। এই যে কালো চশমাটা, আমি তখনও ওনার চোখের মধ্যে কালো চশমাটা দেখেছি, এই কালো বড় ফ্রেমের যে চশমাটা, তখনও আমরা ওনার চোখে সেই চশমাটা দেখেছি। এই চশমা পরা খুব লম্বা একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে আসলে সবাই তাকিয়ে থাকতো, উনি কালীপুর ইউনিয়ন চেয়ারম্যান। আজকে ওনার স্মরণ সভা হচ্ছে। আমি যখন চেয়ারম্যান হয়ে প্রথমেই ওনাকে স্মরণ করার জন্যে আমার মামা নিজামুদ্দিন চৌধুরী সাহেব আছে, ওনাকে টেলিফোন করলাম, মামা আমার দাদার ছবিটা দেন, আমি ইউনিয়ন পরিষদে লাগিয়ে রাখি। উনি আমাকে ওনার ছবিটা দিয়েছেন, আমি সযত্নে কালীপুর ইউনিয়ন পরিষদে ওনার ছবিটা টাঙিয়ে দিয়েছি, এখনও আছে। আশা করি ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবে, স্মরণ করার চেষ্টা করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে কেবল একজন ব্যক্তিকে স্মরণ করতে আসিনি, আমরা এখানে দাঁড়িয়েছি একটি আলোকবর্তিকার সামনে। আমরা এখানে এসেছি একটি উত্তরাধিকারকে উপলব্ধি করার জন্য। মরহুম এমতাজুল হক চৌধুরী, তিনি ছিলেন শুধু একটি নাম নন, তিনি একটি দর্শন, তিনি একটি চেতনা, তিনি একটি নীরব বিপ্লব, যা আমাদের প্রিয় জনপদে আলো জ্বালিয়েছেন এবং আলো জ্বালাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, মরহুম এমতাজুল হক চৌধুরী, আমি বিশ্বাস করি, আমাদেরকে শিখিয়েছেন মানুষ বড় হয় সম্পদে নয়, মানুষ বড় হয় পদ পদবিতেও নয়, মানুষ বড় হয় তার প্রভাব দিয়ে, মানুষ বড় হয় তার অবদান দিয়ে, মানুষ বড় হয় তার সংস্পর্শ দিয়ে কতগুলো মানুষের জীবন বদলে দিয়েছে সেই হিসাব নিকাশের মানদণ্ডে। এই মানদণ্ডে যদি বিচার করি, আমি বিশ্বাস করি মন থেকে, মরহুম এমতাজুল হক চৌধুরী ছিলেন একজন নিঃসন্দেহে আলোকিত ব্যক্তিত্ব এবং নিঃসন্দেহে একজন বড় মানুষ। পবিত্র কোরআনের সূরা রাদের সম্ভবত 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, আমি সেই জাতির কিংবা সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তন করি না যেই জাতি বা যে ব্যক্তি নিজেরা বা নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করে না। আমার মনে হয় মরহুম এমতাজুল হক চৌধুরীর জীবনের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে পবিত্র কোরআনের সূরা রাদের এই 11 নম্বর আয়াতটি। তিনি তার জীবদ্দশায় চিন্তা দিয়ে, চেতনা দিয়ে, দায়বদ্ধতা দিয়ে নিজ জনপদের মানুষের ভাগ্য বদলের চেষ্টা করেছেন, স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে গিয়েছেন। তারই ফলশ্রুতি হচ্ছে বাঁশখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, কালীপুর এজাহারুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় এবং আরেকটি মাধ্যমিক বা স্নাতক স্তরের সাধারণ শিক্ষায় প্রাচীনতম প্রতিষ্ঠান বাঁশখালী ডিগ্রি কলেজ। আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আমি একটু প্রশ্ন রাখতে চাই। আসলে আমাদের দেশে স্মরণের খুব একটা অভাব হয় না। কোনো মানুষ মারা গেলে আলোকিত হোক এবং অন্ধকার জগতের মানুষ হলেও স্মরণ সব একটা হয়, কিন্তু যেটি হয় না সেটি হচ্ছে অনুসরণ। আমি বিশ্বাস করি বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য শুধুমাত্র স্মরণ নয়, একই সাথে অনুসরণও। শুধুমাত্র আবেগ প্রকাশ নয়, এটি অঙ্গীকারবদ্ধ হওয়ারও একটি উপলক্ষ। আমি বিশ্বাস করি এই প্রোগ্রাম শুধুমাত্র সম্মান দেখানোর জন্য নয়, এই প্রোগ্রাম নিঃসন্দেহে দায়িত্ববোধ জাগরণের জন্য অনুষ্ঠিত হচ্ছে। আমি বিশ্বাস করি, বিশেষ করে এই কথাটি আমি আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রবাই কিংবা আমার বয়সী যারা আছেন তাদের কাছে। আমরা সফলতার পেছনে দৌড়াই, তা আসলে সফলতাটা কি? আমাদের লক্ষ্য কি আলটিমেটলি সফল হওয়া? কোন অবস্থায় না। সফলতা আলটিমেট লক্ষ্য, এটা সাময়িক লক্ষ্য হতে পারে, কিন্তু চূড়ান্ত লক্ষ্য সফলতা কখনো হওয়া উচিত না।
চূড়ান্ত লক্ষ্য হবে জীবনটা সার্থক করে তোলা। তো সার্থক জীবন কি? সার্থক জীবন হচ্ছে সেই জীবন যে একটি মানুষ 55 বছর আগে মারা যাওয়ার পরেও 55 বছর পরে আমরা এখানে দাঁড়িয়ে স্মরণ করছি, এই জীবনই হচ্ছে সার্থক জীবন। সেই দৃষ্টিকোণ থেকে বললে এমতাজুল হক চৌধুরী জীবন শুধু একটি সফল জীবন নন, একটি সার্থক জীবন ছিলেন, এবং আমরা নিঃসন্দেহে এই সার্থক জীবন অর্জন করার কমিটমেন্ট নিয়ে এখান থেকে ফিরে যাব। 42 সালে কালীপুর এজাহার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন, তার দাদার নামে এই স্কুলটা প্রতিষ্ঠিত করেছিলেন। আমি সেই স্কুলের একজন ছাত্র হিসেবে নিজেকে খুব গর্বিত মনে করি। পরবর্তীতে আরেকজন মহিষী ব্যক্তি, বাঁশখালীর কৃতি সন্তান প্রফেসর আসাফুদ্দিন সাহেবের উদ্যোগে 1967 সালে, তখন দক্ষিণ অঞ্চলে সাতকানিয়া কলেজ ব্যতীত কোনো কলেজ ছিল না, এই রাস্তায় আপনার আনোয়ারা, বাঁশখালী, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, এই বেল্টে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তিনি এবং প্রফেসর আসাফুদ্দিন সাহেব তারা সচেতন ব্যক্তি ছিলেন বিদায়ী, সমাজের শিক্ষানুরাগী ছিলেন বিদায়ী, শিক্ষার ক্ষেত্রে অবদান রাখার জন্য, শিক্ষার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করার জন্য 1967 সালে ওনারা বাঁশখালী কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন। বাঁশখালী কলেজের ওনাদের এই প্রতিষ্ঠিত কলেজে পড়ালেখা করে আমি শিক্ষকতা অর্জন করেছি, আমি নিজেও গর্বিত বোধ করছি আজকে। আমি ছোটকালে ওনাকে দেখেছি, আমার বাপের সাথে ওনার চমৎকার সম্পর্ক ছিল, ওনার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। কালে যখন লোন সার্ভিসও চালু হয় নাই, সম্পন্ন করে মানুষ শহরে যাওয়া যাওয়া করতো, সেই যুগে এমতাজুল চৌধুরীর স্পিড বোট ছিল। আমার জানা নেই বাঁশখালীতে তখন আর কারো স্পিড বোট ছিল কিনা। আমার জীবনে আমি সর্বপ্রথম ওনার স্পিড বোটে চড়েছিলাম, আমার স্মৃতি রয়ে গেছে। একটা জাতি কত উন্নত এটা নির্ভর করে শিক্ষা ব্যবস্থার উপর। কোন জাতি কত শিক্ষিত, একটা জাতি যখন শিক্ষিত হয়, শিক্ষার বিকাশের সাথে সাথে তার সংস্কৃতির বিকাশ হয়, সংস্কৃতির বিকাশের সাথে সাথে সভ্যতার বিকাশ হয়, সভ্যতার বিকাশের মাধ্যমে একটা জাতি কত উন্নত জাত সেটা প্রমাণিত হয়। এই চিন্তা চেতনা আজ থেকে 50-55 বছর আগে যেসব মহামনীষীরা করতে পেরেছিলেন বা বুঝতে পেরেছিলেন, মন মানসিকতায়, চিন্তায়, চেতনায়, মননে তারা কত বড় মাপের মানুষ ছিলেন, আজকে আমাদের কল্পনা করতেও কষ্ট হয়। ওনাদের সেই আলোকবর্তিকা আমরা আজকে পথ দেখতে পাচ্ছি। বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম ওনাদেরকে, এই গুণীজনদেরকে যারা যুগে যুগে আলো জ্বালিয়ে আসছেন, তাদেরকে সম্মানিত করতে গিয়ে যে স্মরণ সভার আয়োজন করেছে, আমার মনে হয় অত্যন্ত একটা মহৎ উদ্যোগ। কারণ এই স্মরণের মাধ্যমে বর্তমান প্রজন্ম তাদেরকে অনুসরণ করতে পারবে এবং কিছু কিছু ভালো কাজ করার জন্য, সমাজ কল্যাণমূলক কাজ করার জন্য অনুপ্রেরণা বোধ করবে, এইটাই আমরা আশা করি। ওবেরা আহমেদের জন্ম কালীপুরে, সদরুল আলম সাহেব ডিসিএসসি চেয়ারম্যান ছিলেন। এ ধরনের অনেক মানুষ যারা কালীপুরে জন্মগ্রহণ করেছেন এবং বাঁশখালীকে আলোকিত করেছেন। এই অগ্রসর মানুষগুলোর ভেতরে আমার মনে হয় উনি আরেকজন অগ্রসর মানুষ ছিলেন। আমি 1 নম্বর ইউনিয়নের মানুষ হিসেবে বলতে পারি যে উনি ডেফিনেটলি অনেক বেশি অগ্রসর চিন্তার একজন মানুষ ছিলেন। আজকে যিনি প্রধান অতিথি, আমার বন্ধুর বাবা, ওনার শ্বশুরও ওই ধরনের একজন অগ্রসর চিন্তার মানুষ ছিলেন, যারা বাঁশখালীকে এগিয়ে দিয়েছেন। আজকে যারা সচেতন নাগরিক ফোরাম যারা করেছেন, এখানে যিনি সভাপতিত্ব করেন, উনি অসম্ভব মেধাবী একজন মানুষ। পুকুরি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোস্তাকিবুল হায়দার সাহেবের আমার মামার একটা লেখা থেকে আমি যতদূর জানি, উনি এক সময় আমার মনে হয় 1967-এ এসএসসিতে স্ট্যান্ড করেছিলেন। আজকের সভাপতি যিনি। এই স্মরণ অনুষ্ঠান, তিনি হচ্ছেন কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বাঁশখালী ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। সে আলোকিত মানুষেরা সবসময় আলো ছড়ায়, নিজে আলোকিত না হলে আলো দান করা যায় না।
এমতাদুল হক চৌধুরী সেরকম একজন ব্যক্তিত্ব, আর বাঁশখালীর প্রফেসর আসাদউদ্দিন সাহেবও একই রকমের ব্যক্তিত্ব, যাদের প্রচেষ্টায় এলাকার অন্ধকার দূরীভূত হয়েছে। সেই পাহাড়ে বাঁশখালী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা মানে আমি মনে করি এই এলাকাকে আলোকধারায় স্নাত করার জন্যই এরকম একটা প্রচেষ্টা তারা করেছিলেন এবং সফল হয়েছিলেন। আমি নিজের গর্বিত মনে করি এ কারণেই যে আমার বাঁশখালীর খালিপুর এত হাই স্কুলের ছাত্র, পাশাপাশি আমি আবার বাঁশখালী ডিগ্রি কলেজের ছাত্র, এবং আর সবচেয়ে বড় সৌভাগ্য দিই যে আমি জনাব মরহুম এমতাদুল হক চৌধুরী সাহেবের জীবদ্দশা অবস্থা দেখি, এরা খুব নিজের খুব গর্বিত মনে করি। আর যখন হাই স্কুল করতাম 1967-তে 72 ছাত্র রাখিলাম, তখন কিন্তু হাই স্কুল বাঁশখালী ক্যান্সার হাই স্কুল আছিল, এবং হাই স্কুল পরিবার লাই রায়ছটা, কদম রসুল, খানখানাবাদ, প্রথম ফকল আড়ি আসতো, তখন তার গাড়ি করে নোয়াছিল, আড়ি আসতো, এবং বর্ষাকালে লুঙ্গি আসতো, লুঙ্গি ফরি আসতো, খালি তাইরা ওই মশলাতে মধ্যে ফয়ের আছিল, ফয়ের ঘাড়ত বই বদন বোর্ড ডরায়, বদন বই যেদিন বৃষ্টি হইব এই তিনি এত করে একটু ওই ফলে লুঙ্গিলাই বুলিয়ে নেয়, ড্রেস নোয়ানি বুলিয়ে নেয়, এই ডরে লুঙ্গিলি আসতো বোতল করি ওই রেস্টুরেন্টের ফয়ের দেয় ফুটিন দুই ফায়দা করি খালি স্কুল ড্রেসটা করে স্কুল যেত। এই আসলে বর্ষাকালত বাঁশখালীর খালি হাই স্কুলের পশ্চিম বাঁশখালীর আসলে ছাত্র অবস্থান এত কষ্ট করি, এত এত কিছুর বিনিময়ে তুন হাই স্কুল পরিবার আসতো না, পর বালা স্কুল খালি স্কুল, এই তো বালা স্কুল ঘুরতে একমাত্র এবার প্রতিষ্ঠা জলদি মরহুম এমতাদুল হক চৌধুরী। আজকে আমার বুক এত বড় হয়ে গেছে, যতবার এসছে আমার বাঁশখালীর যে এতগুলো সূর্য সন্তান যে এলিট প্রতিষ্ঠিত হয়েছে জন্মাইছে, আমার কিন্তু ছিল না। যারা আমাদের হাত দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে এসছে আমি শুধু তাদেরকে চিনি, এর বাইরে অনেক মানুষ ইনশাল্লাহ আমাদের মধ্যে এসছে। এখন আমরা সব করতে পারি, আমরা করতে পারি নাকি? আমি শুধু একটা কথা বলি, এই পৃথিবীতে অনেক মানুষ জন্মাইছে, পৃথিবী যেভাবে জন্মাইছে ঠিক একই অবস্থায় এখন নাই। সমাজ পরিবর্তন হয়ে এখন যেভাবে এসছে সেটা সবার অবদান এভাবে সমান ছিল না। সব সময় সব যুগে কয়েকজন ব্যক্তি বা একটা গ্রুপ এই সমাজের পরিবর্তনে অবদান রাখছে। আমি বাঁশখালীর কথা বলি, আমি ইমতেজাল হক চৌধুরী এন্তুমিয়া, আমি ওনাকে দেখেছি। আমি যেদিন বাঁশখালী কলেজ উদ্বোধন হয় সেদিন আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। আমার মরহুম ভগ্নিপতি ডক্টর আব্দুল করিম যে প্রফেসর আসাদউদ্দিন সাহেবের অনুরোধে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসছেন। আসার পরে সেদিন আমার যদ্দূর মনে পড়ে আমি দেখেছি যে প্রফেসর আসাদউদ্দিন, প্রফেসর এমতাদুল হক চৌধুরী, ডক্টর আব্দুল করিম এবং বাঁশখালী থানার তখনকার ওসি, আমি তাদের কথা আমার মনে আছে। সেদিন থেকে এন্তুমিয়াকে আমি চিনি। এন্তুমিয়া তিনি যে আমাদের বাড়ির সামনে থেকে স্টিমার, যেখানে তখন আমরা সম্পানে চলার সুযোগ হয় নাই, তিনি আমাদের মোশাররফ আলী মিয়া হাটের খাল থেকে উঠে তিনি শহরে স্টিমারে আসা যাওয়া করতেন। আমি তখন গর্ব করতাম যে ইনি এন্তুমিয়া, তার যে অবদান
তার যে বাঁশখালীর যে অবদান সেটা বলে শেষ করা যাবে না। আজকে ওনার ছেলে, আমি জানি না উনি আমাকে চিনছেন কিনা, ওনার বাসায় অনেকবার ভাত খাইয়েছি আমি। এখানে আলম ভাই আমি দেখতেছি, জাফর ইসলাম চৌধুরী যখন মন্ত্রী বাঁশখালী কলেজের, আমি গভর্নিং বোর্ডে যখন সদস্য ছিলাম, আমি বাঁশখালী কলেজ সম্পর্কে আদি অন্ত আমি সব জানি। যাই হোক, আমার বক্তব্যটা হলো যে আমরা সব কিছু থাকা সত্ত্বেও ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় রাজনীতিবিদ, আমার ছাত্ররা, ইফতেখাররা, রাজ্জাকেরা, এখানে আমার জজ, ব্যারিস্টার সব আছে, কিন্তু আমাদের তুলনায় রিসেন্টলি আমি সারা বাংলাদেশ থেকে ঘুরিয়ে এসেছি, যেভাবে তারা উন্নয়ন করেছে সে তুলনায় আমরা বাঁশখালী অনেক পিছিয়ে। আমি একটা কথা বলে আপনারা বিরক্ত হবেন না, আমি একটু বলে যাই। যখন পরিকল্পনা হচ্ছিল টানেল, কর্ণফুলী টানেল, তখন রাস্তা কোন দিক থেকে যাবে, কোন কিসের উপর দিয়ে যাবে সেই সম্পর্কে একটা বৈঠক হচ্ছিল। তখনকার ডিসি ছিল, আমি নাম বলবো না, সৌভাগ্যক্রমে আমার ছাত্র ছিল। তখন আমি তার কাছ থেকে শুনলাম, স্যার প্রথমে ইনিশিয়ালি প্ল্যান ছিল আপনাদের বাঁশখালীর উপর দিয়ে, আনোয়ারার উপর দিয়ে কক্সবাজার যাওয়া, কিন্তু সবাই বলছে সাতখানির উপর দিয়ে, তাদের এমপিরা এদিকে টানাটানি করতেছে, আপনাদের কোনো এমপির এখানে দেখলাম হয় না, কথাই শুনলাম না। আমি একটু মনে কষ্ট পাইলাম, কেন আমাদের এমপি ছিল না? সে আমাকে বলো প্রবাবলি হি ওয়াজ স্লিপিং। এটা আমার এর কথা বলছি। আরেকটা, যখন যে আপনারা বলছেন, আমি যখন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পরিষদ না ফেডারেশনের সভাপতি ছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে খুব ঘন ঘন দেখা করা। তাকে আমি একটা মেমোরিয়াল, একটা চার্টার অফ ডিমান্ড দিয়েছিলাম। এর মধ্যে এই রাস্তার কথা বলা ছিল, আর একটা গার্মেন্টস পল্লী, আর পশ্চিম বাঁশখালীর সিশোর বেস্ট একটা কি বলে এটা, টুরিস্ট প্লেস, টুরিস্ট। তিনি সাথে সাথে কনসার্ন মিনিস্টারদেরকে উনি লিখিত দিলেন, এভাবে লিখে। তখনকার যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল এই আজকের সালাউদ্দিন সাহেব। আমাকে উনি বলেন যে প্রসাদ সাহেব, আপনি সালাউদ্দিনকে এই জিনিসটা দেন, দিয়ে বলেন আপনি নিজে দেখা করেন দেন। আমি ওনার চেম্বারে গেলাম, উনি তখন জাফরুল ইসলাম চৌধুরী পরিবেশ মন্ত্রী, জাফরুল ইসলাম চৌধুরী স্যার, উনি আমাকে বললেন আপনি জাফরুল ইসলাম সাহেবকে একটু বলবেন। আমি বলবো। এরপরে সরকার পরিবর্তন হয়ে গেছে, আর আমরা এটার কোনো আলোর মুখ আমরা দেখি নেই। হাওবার ইদানিং শুনলাম বোধহয় মাসখানেক 15 দিন আগে সালাউদ্দিন সাহেব বলছে আমাদের এই রাস্তা কক্সবাজার হয়ে আমাদের এখানে আসবে। আমি ফেসবুকে তার কাছে তাকে ধন্যবাদ জানালাম, বললাম যে আমার একটা আহেড দ্য অপরচুনিটি টু মিট উইথ এ চার্টার অফ ডিমান্ড রিটেন বাই আওয়ার দিদেন প্রাইম মিনিস্টার। বলে যে আই নো ইট। আশা করি ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি পাবো, আশা করতেছি। তো যা হোক, আমরা আজকে বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম এবং বাঁশখালী সমিতি একসাথে বসে, আমাদের এতগুলো এলিট, আমরা একসাথে বসে বাঁশখালীর উন্নয়নের জন্য, শুধু আমি উন্নয়ন করলে হবে না, আমাকে আমার ব্যাকওয়ার্ড যে পশ্চাৎপদ ছেলে মেয়েদেরকে টেনে নিয়ে এসে আমাদের মতো করে এনলাইটেড পার্সন হিসেবে আমাদের করার দায়িত্ব, সেটা আমাদের আপনাদের। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, বিশেষ করে বাঁশখালী নাগরিক ফোরাম এবং বাঁশখালী সমিতি যৌথভাবে একটা বৈঠক করে আজকের এই সময় সালাউদ্দিন সাহেব এবং আমাদের মন্ত্রী, আমাদের যে এমপি সাহেবরা হয়েছে, আমার নিজেরও ডাইরেক্ট 2-3 জন আমার ছাত্র এমপি হয়েছে,
তাদেরকে আমি থাকবো, আমরা লেট আস ট্রাই এগেইন টু ডেভেলপ আওয়ার বাঁশখালী। আশা করি ইনশাল্লাহ আমরা ব্যর্থ হব না, আমরা এগিয়ে যেতে পারব। আমি আজকের দিনে আবার এই যে এমতাজুল হক চৌধুরী, তার অবদান আমাদের গর্ব, বাঁশখালীর গর্ব, প্রফেসর আসাদুদ্দিন আহমদ এবং আমার ভগ্নিপতি ডক্টর আব্দুল করিম এবং মাহমুদুল ইসলাম চৌধুরীর বাবা খান বাহাদুর গদি আহমদ চৌধুরী এবং মাস্টার নজির আহমদ মাস্টার, তাদের যে পদাঙ্ক অনুসরণ করে আমরা বাঁশখালীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি আমাদের বাঁশখালীর সূর্য সন্তানদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা স্ব অবস্থান থেকে আমরা আমাদের, তবে এরা যেদিন ডাক দিবে নাগরিক ফোরাম এবং বাঁশখালী সমিতি, আপনারা সবাই তৈরি থাকবেন, আমরা সবাই এখানে যাব। না হলে এই বাঁশখালীর অবস্থান কোনোদিন পরিবর্তন হবে না, কারণ সমাজ পরিবর্তন সবাই করে না। সমাজ পরে আপনাদেরকে একটু আগে বললাম যে পৃথিবীতে কোটি কোটি লোকের জন্ম হয়েছে, কিন্তু এই পৃথিবী পরিবর্তন করার জন্য কয়টা মানুষের নাম আপনারা জানেন? সুতরাং আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা সবাই তৈরি থাকবো, এনারা ডাক দিলে আমরা সবাই থাকবো। আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকেও আমার জন্য একটু দোয়া করবেন। আমার শারীরিক অবস্থাটা ভালো না বেশি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উদ্দেশ্য, লক্ষ্য ছিল মোমবাতির মতন মানুষ, নদীর মতন মানুষদেরকে সম্মাননা দেওয়া, তাদেরকে স্মরণ করা, আর সাথে সাথে তাদেরকে অনুসরণ করা। আমরা কতটা পেরেছি আপনারাই জানেন। আমরা সময় দিয়েছি, অর্থ দিয়েছি, সবটাই উজাড় করে দিয়েছি। জানি না কতটুকু পেরেছি। আমি মোমবাতির মতন কেন বলেছি? মোমবাতি নিজে আলো দান করতে গিয়ে নিজে নিঃস্ব হয়ে যায়, একদিন সে নিভে যায়। নদীর মতো কেন বলেছি? নদী শুধু ত্যাগ করে বিধায়, নদী সাগরকে পানি দেয় বিদায় সে মিষ্টি, আর সাগর গ্রহণ করে বিদায় সে নোনা। আসলে আমরা নোনা পানি গ্রহণ করি না, নদীর মিষ্টি পানি গ্রহণ করি। আমাদের বাঁশখালীতে আউলিয়ার জন্ম হয়েছে, মুনি ঋষির জন্ম হয়েছে। আমি থ্যাঙ্কস জানাই আমার গডকে, আমার জন্মটাও বাঁশখালী হয়েছে। এবং ইতিহাসের পাতা যদি ঘাটেন, দর্শক মনোহরের জন্ম কিন্তু বাঁশখালী হয়েছে। এই বাঁশখালীর মানুষ সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে এবং বিদেশেও নেতৃত্ব দিচ্ছে। আমি সৌভাগ্যবশত 1967 সালে যেদিন কলেজটি উদ্বোধন হয়, সেদিন জলদি থেকে পায়ে হেঁটে আমি উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম এবং আমি লুঙ্গি পরা ছিলাম। আমার মাতা পিতা হয়তো আমাকে তখন একটাই পাজামা বা প্যান্ট দিতে পেরেছেন, দুটো দিতে পারেন নাই। তো আমি লুঙ্গি পরে স্পঞ্জ পরে প্রতিষ্ঠা দিন ছিলাম এবং আমরা 3 ভাইয়ের মধ্যে 3 ভাই মাস্টার্স। ছোট ভাই সেও অধ্যাপক ছিলেন, উপাধ্যক্ষ ছিলেন, কলেজ স্কুল শিক্ষক ছিলেন। তো আমার ছোট ভাই এই কলেজের ছাত্র। আসাদুদ্দিন স্যারকে হোস্টেলে পেয়েছি, এইটে বাঁশখালী আমরা 3 জন হোস্টেলে থাকতাম, এখানে একটুখানি লিখেছি। আসাদুদ্দিন সাহেব কলেজ প্রতিষ্ঠা করার কথা বলতেন। এই পশ্চিম পটিয়া আনোয়ারা বাঁশখালী রোডটা পিএবি সড়ক করার জন্য স্যারের অবদান আছেন। এবং এই জীবনের ঘাটে ঘাটে বইতেও লেখক অধ্যক্ষ যোগেশ সিং বাঁশখালীর প্রথম মাস্টার্স এবং আমাদের শ্রদ্ধেয় আসাদুদ্দিন স্যার সম্পর্ক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বইটি পুনর্মুদ্রণ করা দরকার, যে কারণ ওখানে অনেক কিছু আছে। মামু, আমরা বলছি এমটু মিয়া, আর ডিপিআই ফেরদৌস খান লিখেছেন এমটু মিয়া। তো
তো মেজো মামু, এই মেজো মামু বা তুমি আমার বাবাদের কাছে আমরা শুনেছি। তো আজকে বাঁশখালী একটি শব্দ, তুমি একটি শব্দ, এবং এখানে একটি কথা বারবার করে উচ্চারিত হচ্ছে, আমরা সবাই এক একটি প্রতিষ্ঠান। সেক্ষেত্রে কিন্তু আমার প্রশ্ন আছে, কারণ একটু আগে যিনি আইনজীবী, কারণ ভারতে উপমহাদেশে পৃথিবীতে আইনজীবীরাই পার্লামেন্ট, আইনজীবীরাই আইন প্রণয়ন করেন, আইনজীবীরাই আবার ব্যাটিং করে আইন সংশোধন পরিমার্জন পরিবর্তন করেন। তিনি আবার কোথায় জানি একটু কোয়ারিও করেছেন। তো আমি কথা বাড়াচ্ছি না, প্রায় শেষ করে দিচ্ছি। এখানে কত প্রতিকূলতার মধ্যে কলেজটি কুমিল্লা বোর্ডের পরীক্ষা দেওয়ার অনুমতি পায়, এই জীবনের ঘাটে ঘাটে ওখানে লেখা আছে। তদানীন্তন শিক্ষামন্ত্রীর সাথে আমাদের এই ডিপিএ ফেরদৌস খান বোর্ডের চেয়ারম্যানের সাথে ডিবেট করেছে। ডিবেট করে এটা ফেরদৌস খান সাহেব, আমরা তখন চিটাং কলেজে পড়ি, মেজবা ভাই, আমরা অনেকেই আরও আছেন, আমি সবার নাম বলতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। মাহমুদ ইসলাম চৌধুরী ছিলেন তখন চিটাং কলেজ, ওনাকেও আমরা দেখেছি। যে কথাটা বলছি, চট্টগ্রাম কমার্স কলেজ এবং চট্টগ্রাম সরকারি কলেজ, এখানে অনেক লেখক বাঁশখালী কলেজ, সাতকানিয়া কলেজ, কক্সবাজার কলেজ এবং সারা আশুতোষ কলেজের কথা লিখেছেন। তো বাঁশখালীতে ওই সময়ে বনমালীধর এবং আরেকজন লোকের জমি এবং ওনার চেষ্টায় উনি ওনার পৈতৃক সূত্রে উনি মরহুম এজাহারুল হক চৌধুরীর সন্তান, তৃতীয় সন্তান, আব্দুল গনি চৌধুরীর সন্তান, এবং ডিপিএ ফেরদৌস খান লিখেছেন উনি মেজর সন্তান। এখানে অনেক কথা বলা হয়েছে, যে কথাটা বলা আবশ্যক। আমরা যে বললাম সবাই এক একটা ইনস্টিটিউশন, কিন্তু ত্যাগই ধর্ম। উনি রেঙ্গুনে, এখানে লেখা হয়েছে, টিম্বার মার্চেন্ট ছিলেন, উনি সমিল ছিলেন। তখনকার দিনের রেঙ্গুন তো মানে স্বর্ণের দেশ ছিল। তো তিনি চিটাং শহর ওনার ব্যবসা ছিলেন, বাড়ি ছিলেন, এত কিছু থাকা সত্ত্বেও তিনি যে আবারও সে একই শব্দ মা, মাটি, মানুষ, বাঁশখালীকে কায়বাক্য মনে প্রাণে ভালোবাসতেন, এরকম মানুষ বিরল। সেটা আপনাদের মুখে শুনেছি। ডক্টর ফারুক হয়তো নামাজে গেছেন, ফারুক নিজেই বলেছেন যে আমি ওনার জিপে চড়েছি, আমিও জিপে বসা অবস্থায় দেখেছি। তখন বাঁশখালীতে উনি, পরে উদাহরণ হিসেবে একটা জিপ কিনেছেন। আমাদের প্রফেসর জমিরুদ্দিন চৌধুরীও সেই জিপে যেতেন, আমরাও দুই একবার উঠেছি। পাকিস্তান আমলের কথা বলছি। তো সবকিছু সুখ দুঃখের মধ্যে আজকের এই একটা অনুষ্ঠানটা প্রকৃতি বিরূপ হয়ে গেছে। এই তরুণ প্রবীণ AYM জাফর স্যার এবং মেজবা স্যার, আমাদের আক্তার স্যার, আরও অনেককে নিয়ে এই যে একটা টিম ওয়ার্ক, এটা অসাধারণ একটি ভূমিকা রেখেছে। এবং এটা বাঁশখালীকে, হয়তো বাঁশখালীতে পীর, আউলিয়া, দরবেশ এবং আমাদের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু তিনজনের জন্মস্থান। তো বাঁশখালী যে কোনো কারণে হোক, ইতিহাসের পাতায়, ভূপ্রকৃতিতে, এবং আমাদের একজন লিখেছিলেন যিনি ওয়াসার চেয়ারম্যান ছিলেন, উনি যে বাঁশখালীর পাহাড়টা লিঙ্ক টু দ্য হিমালয়া, এবং বাঁশখালীর মাটিটা অনেক হাজার হাজার বছরের প্রাচীন, এবং এখনও যে দক্ষিণ পশ্চিমে যে সমুদ্র আছে সেই রিসোর্স নিয়ে তরুণ সম্প্রদায় যেটা চাচ্ছে পর্যটন নগরী বা মহানগরী, সেটা হয়তো সফল হবে। আমি এই কাজটা করার পেছনে মনে করি যে যারা বাঁশখালীতে সেই সাধনপুর হাই স্কুল করেছিলেন, জলদি আমাদের পাইলট ওয়াজেদ আলী চৌধুরী কিংবা এজাহারুল হক চৌধুরীরা এবং বলছড়ি নজমুন্নেসা খান বাহাদুর পরিবারের, এই প্রত্যেকটি ইতিহাসের মধ্যে একটা নতুন দিগন্তের, নতুন একটি মানে দৃষ্টিভঙ্গির উৎপত্তি হয়েছে। জয়তো বাঁশখালী, জয়তো বাঁশখালী নাগরিক ফোরাম, বাংলাদেশ ও বিশ্বে শান্তি বিরাজ করুক। আমরা আজকে সুন্দর একটা দোয়া হয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমাদের প্রত্যেকের উচিত আমাদের জন্মদাতা মা বাবা যদি আমরা যে দোয়া করি, আমাদের মুরব্বীদের আমরা যে দোয়া করি, সেই যে দোয়াগুলো আমরা যদি করতে পারি, রব্বির হাম হুমা কামা রাব্বের সগীরা, এই যে দোয়াগুলো আমরা করতে পারি, আমাদের মুরব্বীদের আমরা দোয়া করতে পারি, সেটাই আমাদের মুরব্বীদের প্রাপ্য। আমরা ভালো কাজ করব, আমাদের শেখানোর পথে আমরা আমাদের মানুষের সেবা করে যাব।
এই দুনিয়াটা তো সংক্ষিপ্ত, কুল্লু নফসিন জায়গাতুল মউত, আমাদের সবাইকে মরতে হবে, কিন্তু আমাদের যে কর্ম, আমাদের যে রেখে যাওয়া স্মৃতি, সেগুলো আমাদেরকে স্মরণ রাখবে এবং এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি আলোকিত হবে। আমি বেশি আর কথা রাখবো না, আমাদের সম্মানিত অতিথি যারা আছেন ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। যারা আজকে উপস্থিত হয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম এই ধরনের সুন্দর প্রোগ্রাম আয়োজন করে যাতে মানুষের আমরা যাতে যারা বাঁশখালী গুণী ব্যক্তিত্ব আছেন, যাদের গুণী মানুষ আছেন, সবাইকে সম্মান দিতে পারে, সম্মান দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। সেই জন্য আমি বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের সকল প্রোগ্রামে, সকল ধরনের কর্মকাণ্ডে আমি সম্পৃক্ত করার জন্য আমি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে কোনো প্রোগ্রামে যে কোনো সময় আমাকে সহ যারা বাঁশখালী সচেতন নাগরিক আছে সবাইকে সংযুক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি সবার কাছে দোয়া চাইবো, আল্লাহ আমাদেরকে আমাদের জীবন সুন্দর রাখে, সুস্থ রাখে। আল্লাহ আমাদের যে ন্যূনতম আমাদের যে দায়িত্বরূপে দিয়েছেন দেশকে সেবা করার, দেশের মানুষকে সেবা করার যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, সেই সুযোগটা যাতে আমরা সুন্দর করে আমরা পালন করতে পারি, সেই জন্য সবার কাছে দোয়া চাইবো। সবাইকে ধন্যবাদ। এই বইতে আমারও একটা লেখা আছে, সেখানে আমার প্রত্যাশা ছিল যে অনেকে বলবেন, অনেকে লিখবেন, সেখান থেকে আমরা জানব। একটা ধান থেকে আমি নিজের চোখে দেখেছি 8টা ড্যাম হয়, ড্যাম সাবগাইয়াল বাসাইলে মানুষ কে শাসক ওরা ছিলেন কিনা হইতে পারে। ড্যাম মানে 8খান গ্যাস হয়, উগ্র গ্যাসের তো উগ্র ছাড়া একটি ধান সেই ধান থেকে 8টি ছড়া হইতে পারে। একটি ছড়ায় আজকের এই 2026 সালের ভূমি যদি দেখেন এত লম্বা লম্বা ছড়া, বিলের মধ্যে গেছি যে যেন সব ধান, ওখানে ধান গাছ হয়নি। তাইলে সেই রকম কমপক্ষে 800 বা 1000 ধান হবে। কয়টা ধানের থেকে? একটা ধানের থেকে। তো অধ্যক্ষ আহাদ স্যারের সেই ক্লাসটা আমার বারবার মনে পড়ে। যদি একটা চাষাকে 100 টাকা 500 টাকা দেয়া হয়, তাহলে সেটা ওই যে একটা ধানের থেকে যে 1000 ধান হয়, সেইভাবে অর্থনীতির উন্নয়ন হয়। সেই কথা দিয়ে স্যার আমি আজকে আপনাকে বলছি, কানাডায় একটা বিশ্ববিদ্যালয়ের, মানে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেই সবাই মিলে ইকোনমিক্স নিয়ে তুমুল ঝগড়া। তো এই স্যারের সেই থিওরি দিয়ে আমি সেই ঝগড়াটাকে একটু মিনিমাইজ করতে পেরেছিলাম। আমি একটু ডিফারেন্ট টাইপ অফ কথা বলতেছি, কিন্তু গবেষণার বিষয়। আমাকে স্যার বলেছেন, স্যারের উদ্দেশ্যে বলছেন। আর আমাদেরকে যখন পড়াতে গিয়েছেন সদ্য বিশ্ববিদ্যালয় পাশ AYM জাফর স্যার, যেমনে চুলের বাহার, তেমনিতে পাঞ্জাবির বাহার, তেমনি উচ্চারণের বাহার, তারপরে হলো যে কি বলবো আর, যেন অধ্যাপক আমাদের তখনকার দিনের বাংলার শ্রেষ্ঠ, বাংলাদেশের শ্রেষ্ঠ বাংলার অধ্যাপক, যে অধ্যাপক আলী হাসান স্যারের থেকে যেন খেলাফত নিয়ে গিয়েছিলেন। বাঁশখালীতে তুমি যে যাচ্ছ, ওখানে কিন্তু কলকাঠি যা শিখেছি সব চালাইতে হবে। জাফর স্যার সেই সব কলকাঠি আমাদের উপরে ছুটাইছেন। ক্লাস একদিন কেউ যদি মিস করে, একেবারে সত্যি কথা, কেউ যদি ক্লাস মিস করে, মনে রেখে যে আজকে কে ক্লাসে উপস্থিত ছিলেন না। সো সিরিয়াসলি ওয়াজ। এই দুইজন শিক্ষক আমার এখানে আছেন, ওনাদের বক্তৃতা থেকে শুনে শুনে আজকে হয়তো আমার বলি যে আমার কিছু বলার সামর্থ্য এসেছে। 7 মাস আগে হবে অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন স্যারের সাথে এক্স ভাইস চ্যান্সেলর কথা হচ্ছে। কথা হওয়ার সময় উনি আমাকে বললেন যে স্কুলে পড়ার সময় বঙ্গোপসাগর দেখার সময় একবার বাঁশখালী গিয়েছিলাম, দেখি যে কোনো জায়গায় রাস্তা আছে আর কোনো জায়গায় ভাঙাচোরা রাস্তা এবং
এবং রাস্তাহীন জায়গা, ভাঙাচোরা রাস্তা এবং রাস্তাহীন জায়গা ক্রস করে আমাকে বঙ্গোপসাগরে যেতে হয়েছে। তো স্বভাবতই তোমাদের বাঁশখালীকে অবহেলার দৃষ্টিতে দেখা ছাড়া আমার কোনো উপায় ছিল না। এখন যখন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলেন, দেখলেন যে ডক্টর আব্দুল করিম স্যার। এরপরে উনি বলছেন, যখন আমি কিছু গবেষণায় যুক্ত হলাম তখন দেখলাম যে বাঁশখালী কিছু, তোমাদের বাঁশখালী কিছু জাতি, দেশ এবং জাতির জন্য কিছু জায়ান্ট সৃষ্টি করেছেন। বাঁশখালীর প্রতি আমার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন হয়েছে। অবহেলিত বলতে গেলে যে যোগাযোগবিহীন জায়গায় এতগুলো জায়ান্ট বাঁশখালীতে, আসলে আপনি এগুলো যদি আমরা সঠিকভাবে হিসাব করে একটা ইন্ডেক্সে নিয়ে আসি তাহলে আমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাব। আমি হিসেব করে দেখেছি এখানে যে আমার বাবা যখন প্রথম এজাউল হক হাই স্কুল প্রতিষ্ঠা করছিলেন 1942 সাল, তখন আমার জন্ম হয়নি। কিন্তু আমি চিন্তা করলাম যে 1942 সালে আমার বাবার বয়স কত হতে পারে। আমার বাবার বয়স সম্ভবত 28 বা 29। ওই বয়সে এই ধরনের একটা ওজনদার একটা কাজ, এবং বাঁশখালীর মতো তখনকার 1942 সালে বাঁশখালী কীরকম পশ্চাৎপদ জনপদ ছিল সেটা এখন থেকে আমরা অনুমান করতে পারি। আমার স্মরণে আছে আমরা সাম্পানে যাতায়াত করতাম, দুই একবার বোধহয় লঞ্চে গিয়েছি, স্থলপথে গিয়েছি, বেশি দিন হয় না। আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই বোধহয় স্থলপথে ওই সাতকানিয়া হয়ে অনেক ঘুরে ঘুরে যেতাম আর কি। তো চিন্তা করছি যে 1942 সালে পশ্চাৎপদ বাঁশখালীতে একটা স্কুল স্থাপন করা, স্কুলের জন্য উদ্যোগ নেওয়া যে কী কঠিন কাজ ছিল। আমার ভাই নুরুল আলম একটু উল্লেখ করেছে এটা, যে এখনকার সময়ে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও একটা কলেজ বা স্কুল প্রতিষ্ঠা করতে যা ব্যাগ পেতে হয় তখনকার সময় কী অবস্থা ছিল। এবং আমি চিন্তা করছি যে আমার বাবা ওই 28-29 বছর বয়সে জীবনের সমস্ত আরাম আয়েশকে উপেক্ষা করে এই জনহিতকর কাজ উনি করেছেন, আমি পারতাম না। আমার মানসিকতায় আমাকে অনুমতি দিত না। সেই জন্য আজকে তাকে যে স্মরণ করার জন্য এখানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, সেই জন্য সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কালীপুর এজাউল হক হাই স্কুল থেকে আমি 1965 সালে এসএসসি পাস করেছি। আমি দেখেছি তখনকার যে শিক্ষক মহোদয়রা ছিলেন আমাদের সময়ে, সেই শিক্ষকের মান যেরকম ছিল এগুলো এখন কল্পনাও করা যাবে না। আমি একটা জিনিস আমি জানি, আমি অচিন্ত্যবাবু স্যারকে যখন আমার বাবা পিক আপ করলেন মাস্টারি করার জন্য, কালীপুর স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য, উনি নাকি পলাতক ছিলেন, কারণ উনি বামপন্থী রাজনীতি করতেন। তখন পাকিস্তান আমলে বামপন্থী রাজনীতি করা ভয়ঙ্কর অপরাধ। তা আমার বাবা ওনাকে নিশ্চয়তা দিয়েছেন যে ওই দিকটা আমি দেখব, আপনি ওগুলো নিয়ে চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে আমার স্কুলে চলে আসেন। তো বাবার সঙ্গে রাজনৈতিক হয়তো সম্পর্ক ছিল মুসলিম লীগের সময়, তখন যারা নেতা ছিলেন, যে কোনোভাবেই হোক ওনাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। উনি শেষ পর্যন্ত ছিলেন এবং শিক্ষকতা করে গেছেন। এবং তখনকার যে শিক্ষকদের যে মান ছিল, আমি ওই ছাত্র হিসাবে আমি এখন গর্ববোধ করি, আমি যে ঋষিতুল্য কতগুলো শিক্ষকের আমি ছাত্র ছিলাম। তো আজকে সবার প্রতি আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমরা যেন তার মতো এই প্রজন্ম থেকে যেন তার মতো মানব সৃষ্টি হতে পারে, জনদরদি মানুষ সৃষ্টি হতে পারে, এ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসলে একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তো তার মধ্যে কোনো বোধ থাকে না। বোধটা আস্তে আস্তে সৃষ্টি হয়, মায়ের কাছ থেকে সৃষ্টি হয়, পরবর্তীকালে বাবার কাছে যায়, বাবার কাছ থেকে আরেকটু বড় হলে ভাইদের কাছে যায়, বোনদের কাছে যায়, বোন টস করার পর স্কুলে যায়, স্কুলে গিয়ে আস্তে আস্তে তার শিক্ষার জীবন শুরু হয়। এরপর কলেজে গিয়ে তখন সে আর একটু উন্নততর হয়, সে উন্নততর অবস্থায় তার মনন মানসিকতাকে তৈরি করে।
এমতু ভাই সাহেবের মনন মানসিকতা পারিবারিকভাবে তৈরি যেমন হয়েছিল, তার সেই সময়কার স্কুল জীবনের সম্পর্কে আমরা কোনো কিছু পাই না, তার ইতিহাস সম্পর্কে আমরা জানি না, কিন্তু লেখাপড়া সম্পর্কে আমরা কিছু আয়ত্ত করেছি। সেইভাবে বলব, একটা মানুষের পরিচয় হয় তার ব্যবহারে, একটা মানুষের পরিচয় হয় তার জীবনের প্রতিটি ক্ষণের জীবন যাপনের যে অবস্থা, সেই অবস্থার মধ্য দিয়ে আমি উনি যখন চেয়ারম্যান ছিলেন, আমি দেখতাম একটা হাফ শার্ট পরা, পুরো চশমা পরা চোখে, মাথায় সাদা চুল, সাধারণ একজন মানুষ রিক্সা করে চলছেন। হ্যাঁ, একটা ক্যামেরা ঝোলা থাকতো। কিন্তু আজকে আরেকজন বলছিলেন, সম্ভবত আমার ছাত্র, মোটা হয়ে গেছে, ওকে আমি খুব নামটা ভুলে গেছি, হ্যাঁ বিধান বলছিল, ও যখন স্কুলে ছিল তখন ওটা দিয়ে ওদের ছবি তুলত। কিন্তু আমি ওনাকে সব সময় দেখতাম ক্যামেরা একটা ঝুলন্ত। এটা আমার এমতু ভাই সাহেব, এইটা এমনি তো কোনো শো করতেন না, এইটাই সম্ভবত তার একটা স্টাইল ছিল, কারণ এটাকে আমি সব সময় দেখতাম। আর যখন শীতকাল হতো, তার ওই চশমাটা আর একটু পুরু হয়ে যেত, ওই অফ হোয়াইট কালারের শার্টের উপরে আরেকটা কোট চড়ানো হতো। এবং চেয়ারম্যানই ছিলেন, বা এরপরে কন্ট্রাক্টারই ছিলেন, এরপরেও আরও অন্যান্য ব্যবসা, প্রথম ব্যবসা তো তার পৈতৃক ছিল। কিন্তু এরপরও একটু আগে শুনলাম স্পিড বোর্ডের কথা, কিন্তু আমি এটা জানতাম না। আমি শুনেছি শুধু রিক্সায়, আমি লক্ষ্য করেছি ওনাকে রিক্সায়। ওই জন্যেই আমি যখন ওনার সম্পর্কে লিখেছি, আমি লিখেছি তাকে তুলনা করতে গিয়ে ওই সময়কার ফার্স্ট ক্লাস একজন কন্ট্রাক্টর, এত বছরের চেয়ারম্যান, রিক্সা চড়ে রিক্সার ফুটের উপর দিয়ে ওনার মাথায় একটা ক্যাপ, মুখে পুরো চশমা, বা কোনো সময় কালো চশমা, একটা হাফ হাতা শার্ট, এই। কিন্তু আজকালকার যুগের চেয়ারম্যান বা ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, আমি একটা লাইন শুধু লিখেছি, অত্যন্ত আলোকিত, অত্যন্ত সুঘ্রাণওয়ালা শীতল গাড়ি থেকে যারা নামে, সেই ধরনের লোক এমতু মিয়া ছিলেন না। এই একটা লাইন দিয়ে আমি ওনাকে ব্যাখ্যা করতে চেষ্টা করেছি। এই ধরনের মানুষ আমাদের সমাজে এখন তো বিরল, সেই সময়ও বিরল ছিল। বিরল সমাজে বিরল অবস্থানে থেকে তিনি তাকে বড় করেছেন বলেই আজকে আমরা বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম থেকে তাকে সম্মানিত করছি। আমরা পরবর্তীকালে আরও সম্মাননায় যাব। বাঁশখালী সচেতন নাগরিক ফোরামকে আমি অন্তর থেকে দোয়া করছি, এই কাজে প্রসিদ্ধ করছি। এই মানুষ এখন শুধু প্রবৃদ্ধির জন্য পাগল পারা হয়ে যায়, দিনভর ব্যবসা করে, রাতভর জাগ্রত থেকে গাড়িতে করে আবার ঢাকা এবং তার কাস্টমার্সের আবার গাড়িতে, মানে রাত দিন অহর্নিশ শুধু অর্থের পিছনে সময় দেয়। তার জমি কেনার প্রতিযোগিতা, ফ্লটের বিশাল কম্পিটিশনের এই দুনিয়া। আমার ডাক্তার স্যারদের কথা বলবো না, ওনারা তো এখন সময় দিচ্ছেন এখানে, ওনাদের আরেক প্রতিযোগিতা। যা হোক, এই প্রতিযোগিতার এই জাগতিক সময়গুলোকে পাশ কেটে কিছু মহৎ ব্যক্তির তার পবিত্র জীবনে আলোচনার জন্য যারা সময়কে স্যাক্রিফাইস করেছেন, যারা সময়কে কোরবানি দিয়েছেন, প্রজন্মের জন্য
বর্তমান যারা আছেন তাদের শিক্ষার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি সচেতন নাগরিক ফোরামের উদ্যোগকে এজন্য স্বাগত জানাচ্ছি। মানুষ মারা গেলে 3 দিন পর, চতুর্থ দিনে বিশাল আয়োজন, পঞ্চম দিনে আর খোঁজখবর থাকে না। শোকের পরিবেশ, দরদ, ভালোবাসা, স্নেহ এগুলো যেন ভুলে যাই আমরা। আবার পাথরের মতো হিউম্যানিটিকে ভুলে যাই, আবার পেট্রোটিজমের মতো সে গুণগুলো হারিয়ে ফেলি। কিন্তু আমরা অনেক দিন পরে আজকে এই বাঁশখালী ডিগ্রি কলেজ, কালীপুরা জাহালক উচ্চ বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতার কথা স্মরণ করছি। ওনার অন্তরের সব পৌঁছানোর ব্যবস্থা করছি, ভালো আলোচনাগুলো করতেছি। এই উদ্যোগটা, এই উদ্যোগে যারা প্রথমে প্রস্তাব দিয়েছেন, যিনি আর্থিকভাবে মানসিকভাবে সময় দিয়েছেন, আমি ওনাদেরকে বেশি ধন্যবাদ জানাচ্ছি ভালো কাজে সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা যদি এই কাজে হাত না দিতাম, আমার মনে হয় সামনে এই 91 গুন্ডে জনের লাশের মতো পড়ে থাকবে, কারো কাজের খোঁজখবর থাকবে না। এমনকি আমার জন্মের সন্তান সন্ততিও মৃত মা বাবার খোঁজখবর নেবে না। দয়ামায়াহীন একটা দুনিয়া। এই সিস্টেম যদি চালু থাকে, কমপক্ষে একজন কৃপণ হলেও সে কিছু টাকা বরাদ্দ দিবে, একদম ফুল টাইম একজন দুনিয়াবাস হলেও কিছু সময় হলেও সেই কাজের জন্য সে বরাদ্দ দেবে। এই সিস্টেমের জন্য, এই কাজের উদ্যোগের জন্য, এই কাজের সম্পৃক্ততার জন্য আমি বাঁশখালী সচেতন নাগরিক ফোরামকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই কাজে আমি আপনাদের ছোট ভাই হিসেবে, আপনাদের স্নেহের ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের সাথে আগে যেমনি ছিলাম ইলেকশনের আগে, এখন তার চেয়ে বেশিভাবে আরও বেশি দরদ দিয়ে, আরও বেশি আন্তরিকতা দিয়ে আপনাদের এই সিলসিলাতে, আপনাদের ধারাবাহিকতাতে আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি যিনি বহুদিন আগে 2-3 বার চেয়ারম্যানই করেছেন, সাদাসিধে চলেছেন, একদম স্বল্প তুষ্টি যাচ্ছিল, সাধারণ মানুষের মতো অনাডম্বর জীবন যার কাছে ছিল, আবার উনি ভবিষ্যতের জন্য একটা স্কুল প্রতিষ্ঠা, কলেজ প্রতিষ্ঠা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আল্লাহর পক্ষ থেকে যেন তার কাছে এটা এলহাম এসেছিল। ইন ফিউচার তার বাচ্চারা, তার জনপদের লোকজনেরা পড়ালেখা কীভাবে করবে চিন্তা করে, কখন পাহাড়ে এসে জঙ্গলের উপরে, আগে তো এই আবাদি ছিল না, তখন তার মানসিকতা, তার দূরদর্শিতার জন্য আমি ওনার জন্য স্পেশালি দোয়া করছি। তবে আফসোসের কথা হচ্ছে, আমি কলেজের ম্যানেজমেন্টে কেউ তারা রাগ করবেন না, আমরা এখন, আমি শিক্ষককে আমি সর্বোচ্চ সম্মান দিয়ে বলেই, আমরা আছি আমাদের কালেকশনে, আমরা আছি আমাদের বেস পড়ানেন, আমরা আছি পার্ট টাইম ডিউটিতে, আমরা হারিয়ে গেছি লেসন প্ল্যান, হারিয়ে গেছি ক্লাসের ছেলেদের খোঁজখবর নেওয়া, হারিয়ে গেছি ছেলেদের সাথে যোগাযোগ মেনটেন করা। ফার্স্ট ইয়ারের ছেলেদের সাথে ক্লাস টিচারের যোগাযোগ নেই, খোঁজখবরে নেই, উনি কখন আসে আর কখন যায়, মানে আসার আগে আগে যাওয়ার চিন্তাটা বেশি করে। এই মানসিকতা আমাদের শিক্ষক সমাজের মধ্যে থেকে গেছে। যারা কষ্ট করে জায়গা জমি দিয়ে, জমিদারি দিয়ে, অর্থ দিয়ে, ঝুঁকি নিয়ে এই কাজগুলো করেছেন, তাদের রূহ কষ্ট পাচ্ছে, আত্মা কষ্ট পাচ্ছে আমাদের শিক্ষকদের এহেন এই কার্যক্রমের জন্য। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী সরকারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশে অনেকদিন একটু ঝামেলায় ছিল, একটা পিরিয়ড ছিল, শিক্ষা খুব বেশি অবহেলিত ছিল। আমি আপনাদের স্ব অবস্থান থেকে যারা প্রতিষ্ঠানে আছেন, আমি অনুরোধ করব, আল্লাহর বস্তে অনুরোধ করব, আজকে যেভাবে দরদ দিয়ে একজন মহৎ ব্যক্তির পিছনে সময় দিচ্ছেন, ওনাকে আলোচনা করছি, তস্করা করছি, ওর জন্য দোয়া করছি। আমাদের পাশে যে স্কুল আছে, মাদ্রাসা আছে, কমিউনিটি তাই তাকি বা না তাকি, একজন দরদ মনা ব্যক্তিত্ব হিসেবে, শিক্ষানুরাগী হিসাবে আমরা সন্তানদের দিক খেয়াল করে একটু খোঁজখবর রাখবেন।
আগমন প্রস্থান, পরিচ্ছন্নতা, শ্রেণীর সেশন, পড়ালেখার খোঁজখবর, একটু খোঁজখবর রাখলে আমার মনে হয় বাসখালীর 150 শতাধিক 160টি প্রাইমারি স্কুল আছে, এটিউর পোস্ট 7 জন আছে, আসামের একজন এটিইউ। এটা আল্লাহর ওয়াস্তে চলে, মানে কিছুই নেই দেশে। আমরা চেষ্টা করতেছি, এগুলো পরিবর্তনের চেষ্টা করতেছি একটু মানে নিয়ে আসার জন্য। আমি আমাদের মরহুম মকফুর আমাদের এমদাদুল হক চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের ওনার সুযোগ্য পুত্র সাবেক চেয়ারম্যান আমি উনিসহ পরিবারের সকলের কল্যাণ কামনা করছি। এই জাতের মহৎ ব্যক্তিদের আলোচনা আমাদের জীবনের পরিবর্তন আসবে ও আমাদের একটু দান করার মানসিকতা চলে আসবে, একটু সময় দেওয়ার অভ্যস্ত হয়ে যাব। আমরা একটু দুনিয়ামুখী না হয়ে ভালো মানুষের আলোচনা, ভালো মানুষের পাশে থাকা, আমি ভালো নই তো ভালোকে পছন্দ করা আমার অভ্যাস থাকতে হবে। আমি সৎ নই, সততাকে পছন্দ করা এটা আমার তালিকায় থাকতে হবে। আপনি নিজেই ভালো হবেন না, ভালোকে পছন্দ করবেন না, এটা কাম্য নয়। আমি সকলকে আমার মঞ্চে, আসলে মানুষ কমগুলো কি ভালো মানুষের সংখ্যা কম থাকে। এই এক এক প্রতিষ্ঠান, এক এক ব্যক্তিত্ব এখানে আছেন যারা বিভিন্ন জায়গায় সুন্দরভাবে প্রতিষ্ঠিত আছেন। বাঁশখালীর বিভিন্ন এই রত্নগুলো আমি দেখতে পাচ্ছি, চেয়ারেও উঠে নিয়েছি। আমি কাউকে অ্যাড্রেস করছি না, আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, সকলের সহযোগিতা কামনা করছি। আমি আবারও বলছি, আমি শিক্ষক হিসেবে আপনাদের একান্ত স্নেহভাজন, আপনাদের হুজুরের ছেলে হিসেবে সকলের কাছে দলমতের ঊর্ধ্বে উঠে আমাকে পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন, আমাকে সহযোগিতা করবেন, বাঁশখালীবাসীর যাতে সেবা দিতে পারি। আমরা ফুল আনসার করতে না পারলেও যত ফার্স্ট মার্ক পেতে পারি। বাঁশখালী বিশাল একটা জনপদ, বাঁশখালী পাহাড় এবং এদিকে বেরিবান উপকূলীয় সব সেট আমাদের রয়েছে। তো আমরা যাতে চেষ্টা করতে পারি, আমরা আপনাদের সহযোগিতা না হলে আপনারা কিন্তু দায়ী থাকবেন। আমি মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। যোগাযোগের জন্য আমার নাম্বার, আমার পিএর নাম্বার, আমি হটলাইন চালু করেছি। 3টা অভিযোগ পরামর্শ বক্স দিয়েছি, যাতে বাঁশখালীবাসী আমার ভিতরে যদি কোনো দোষ পায়, আমি যদি কোনো অপরাধ করে থাকি, এ বিষয়ে যাতে বলতে যাতে বিলম্ব না করে, কোণঠাবোধ না করে। আমি আপনাদের সহযোগিতা চেয়ে আজকের এই মহৎ ব্যক্তির মাগফিরাত কামনা করি, ওনার পরিবারের সার্বিক কল্যাণ কামনা করি। আবারও সচেতন নাগরিক ফোরামের এই সিলসিলা যাতে জারি থাকে, এই সুন্দর আয়োজন যাতে এই প্রবাহ থাকে, আমি আপনাদের এই উদ্যোগকে আবারও স্বাগত জানিয়ে সকলের কাছ থেকে দোয়া চেয়ে আল্লাহর কাছে আজকের প্রোগ্রামে যাতে কবুল হোক এই প্রার্থনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সেদিকে যাব না, আমি প্র্যাকটিক্যালি আমার সাথে যে দীর্ঘদিনের যোগাযোগ সম্পর্ক, তার সাথে উঠা বসা, পরামর্শ, আদেশ, নির্দেশ প্রতিষ্ঠান করতে গিয়ে, বাঁশখালী কলেজ করতে গিয়ে যে যোগাযোগ ছিল সেটি প্রসঙ্গে কথা বলবো। যেহেতু আমাকে আপনারা প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিয়েছেন, সম্মানিত করেছেন, আমি সেজন্য নাগরিক সচেতন কমিটির প্রত্যেককে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমি বাঁশখালী কলেজের দীর্ঘ 20 বছর শিক্ষকতা করেছি, তার মধ্যে 7 বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলাম। কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি প্রথম শিক্ষক। মরহুম এমদাদুল হক চৌধুরী, আমার শ্বশুর প্রধান সাহেব কলেজ প্রথম থেকে যারা যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত কলেজের সাথে জড়িত ছিলেন। আমিও কলেজের কাজ করে এসেছি। আমি বাঁশখালী আলিপুর হাই স্কুল ছাত্র ছিলাম। 1953-তে আশ্রামে ভর্তি হয়েছিলাম। এজাহার নাম কেন হলো সেটা প্রথম জানতে পারি মরহুম ডাক্তার মনিয়ারাম। উনি খুব ব্রিলিয়েন্ট ছাত্র ছিলেন। আমি যখন 53-তে 7-এ পড়ছি, ডাক্তার মনিয়ারাম আমাদের ক্লাস 10-এ। উনি স্কুল ক্যাপ্টেন ছিলেন, খুব ব্রিলিয়েন্ট, ফার্স্ট বয়, সবাই স্নেহ করত। ওনার কাছে জিজ্ঞেস করলাম, বড় ভাই এজাহার স্কুল হওয়ার কেন, কি নাম কোথেকে আসলো এটা? বলে যে এজাহার হলো আমাদের এমদাদুল হক চৌধুরীর পিতামহ। এজাহার সালাম গনি আহমেদ চৌধুরী, গনি সালামের নাম এমদাদুল হক চৌধুরী।
1953-তে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত খান আজাদের গুলিতে নিহত হন। সেই উপলক্ষে একটা শোকসভা হলো স্কুলে। আমদাদ সাহেব উপস্থিত ছিলেন, শিক্ষক ছাত্র ছিল নেই। মনে যে বক্তৃতা করলেন সেটাই পড়ছিলাম। পাকিস্তানের জন্ম ইতিহাস বর্ণনা করলেন। কায়েদে আজম প্রতিষ্ঠাতা পাকিস্তানের কায়েদে আজম নাম দেওয়া হয়েছে, উপাধি দেওয়া হয়েছে। আমাদের জিন্নাহ উপাধি কায়েদে আজম, লিয়াকত আলী প্রধানমন্ত্রী উপাধি কায়েদে মিল্লাত। এবার ধারাবাহিকভাবে উনি বক্তৃতা করলেন, আমরা মোহিত হয়ে গেলাম, এই ছেলে এভাবে জানে কীভাবে। সেই থেকে কালীপুর সম্পর্কে আমাদের বিশেষ ধারণা আছে। ওখানে অনেক ফিরোডিয়া দরবেশের জন্মস্থান, অনেক গুণীজনের জন্ম, মনীষীর জন্ম, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, আইনজীবী জন্মস্থান। মরহুম আমজাদ সাহেবের কথা শুনেছি, দেখেছি, তখন পরিচয় হয় নাই। 1964 সালে যখন চেয়ারম্যান হন তখন তাকে বাড়া করে যান। 1967 সালের শেষের দিকে বাসকে খরচ করতে গিয়ে আসাদুদ্দিন সাহেবের যোগাযোগ হয়। ওনারা বাড়িতে আমন্ত্রণ করেন, ওনারা খরচ করবেন। সেই হিসেবে 1967 13 ডিসেম্বর খালেদ স্কুলে বিরাট সভা হয়। সবাই উপস্থিত ছিলেন। ওখানে একটা অর্গানাইজিং কমিটি হয়, সভাপতি হয় ওয়ার্ড নিজামকে, সেক্রেটারি জহিরুদ্দিন সাহেবকে, আর আমদাদ সমিতি করা হয় ট্রেজারার। তারপরে অনেক সদস্যরা মেম্বার রাখা হয়, আর বিভিন্ন কমিটি করা হয়। ডেভেলপমেন্ট কমিটি, সিলেকশন কমিটি, অ্যাপয়েন্টমেন্ট সাব কমিটি, এই বিভিন্ন কমিটি করা হয়। তারপর কলেজের স্থান নির্বাচন। সাহেব বললেন যে স্থান আছে আমার এলাকায়, সেটা হলো জঙ্গল পগদন্ডি, জঙ্গল করে পাহাড়ে তুলি মাঠ আছে, বিস্তীর্ণ মাঠ। আমি আপনাদের ওখানে নিয়ে যাব, কালকে দেখাবো। মিটিং করে গেলেন সবাই, বিস্তীর্ণ মাঠ পাহাড় করে দেখে সবাই খুশি হলেন। বাট এটাই যথার্থ স্থান, জ্ঞান অর্জন যথার্থ স্থানে। বললেন জ্ঞান তপস্যা যথার্থ স্থান। প্রকৃতি আমাদের শিক্ষা অর্জনের জন্য, শিক্ষা দানের জন্য হাতছাড়া দিয়ে রাখছে। পরিবেশ দেখে যেহেতু বিস্তীর্ণ এলাকা পাহাড়। তারপর কলেজের কাজ শুরু হলো। প্রথম কাজ স্থান নির্বাচন তো হয়ে গেল, এখন কীভাবে পাওয়া যায়, জায়গার পজিশন দেখি। তারা গেলেন তহসিল অফিসে, এটা কোন অবস্থা, যা কোন এটা RS CS দেখলো, বলতে খাস জমি ওখান থেকে। খাস জমি কলেজ করতে গেলে তো লাগবে, বন্দোবস্তি লাগবে, লিজ লাগবে। তখন প্রফেসর আসাদুদ্দিন দায়িত্ব হলো লিজ নেওয়া। তখন ডিসি ছিলেন ওবায়দুল্লাহ খান। এজের সাথে তার সম্পর্ক ছিল, প্রফেসর সাহেবের সাথে আগে থেকে সম্পর্ক ছিল। উনি গেলেন, ডিসি সাহেব আবু ওবায়দুল্লাহ হলো পাকিস্তান স্পিকার জব্বার খানের ছেলে। খুব স্বল্প খরচে, স্বল্প টাকায় লিজ দিয়ে দিলেন। জায়গা হয়ে গেল। এখন মরহুম আমজাদ সাহেব তার বাগিনার কাছে যোগাযোগ করলেন, ফেরদৌস সাহেব DPI ডাইরেক্টর পাবলিক ইনস্ট্রাকশন ছিলেন, আজকে DG বলা হয় আর কি, মহাপরিচালক। ওনারা যোগাযোগ করে কলেজের বৃত্তি প্রস্তাবের জন্য এক সভা হলো, মহোৎসব সভা। সেটা হলো 1947 8 এপ্রিল। সভা হলো ওখানে
যেহেতু বাঁশখালী কলেজ কুতুবদিঘি আনোয়ারা বাঁশখালী মিলে করার জন্য প্রথম থেকে সিদ্ধান্ত হয়েছিল, সে কারণে কুতুবদিঘির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাঁশখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, আনোয়ার সবাইকে আমন্ত্রণ জানানো হলো। বিরাট মহৎ জনসভা হলো, খাদ্যসন সাহেব ভিত্তি স্থাপন করলেন, জাগো হলো, ভিত্তি হলো। বিশেষ করে আজকে যার স্মরণে আমরা অনুষ্ঠানটা করলাম, উনার সম্পর্কে তো আপনারা এত শুনেছেন, এটা নিয়ে আর কিছু বলার নাই। আমি শুধু একটা কথাই বলবো যে উনি ছিলেন অগ্রসর চিন্তায়, আধুনিক মন মানসিকতায় একজন মহৎ প্রাণ ব্যক্তি।